বড়লোকদের পায়ে ধুলো পড়েছে দেখছি আজ বাড়িতে। এই পাকা পাকা কথাগুলো পড়াশোনায় কাজে লাগালে উন্নতি হতো। আমি তানভীর চৌধুরী, বাবা মায়ের একমাত্র সন্তান। পড়াশোনার পাশাপাশি নিজের ব্যবসাও দেখাশোনা করি। ছোটবেলা থেকেই আমি একটু গোমরা স্বভাবের, অর্থাৎ প্রয়োজনের বাহিরে কথা বলি না আর সবার সাথে মিশি না। শুধুমাত্র কয়েকজন ফ্রেন্ড সার্কেল বাদে বাকি সব এড়িয়ে চলি। আজ অনেক দিন পর নানু বাড়িতে বেড়াতে আসলাম, সাথে আমার চাচাতো ভাই রিহাব। অনেক দিন ধরে নানা নানু মামা মামি যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছিলেন, কিন্তু আমার ভার্সিটি প্লাস আরও কিছু কাজ থাকার জন্য যেতে পারিনি। গুনে দেখলাম প্রায় 4 বছর হয়ে গেছে, আর আমি গুনছি দিন। বাড়ির সদর দরজায় প্রবেশ করতেই সবাই এগিয়ে আসলো। সবাই যেন এসে আমাকে ঝাপটে ধরবে এমন অবস্থা। কে কি বলবে যেন ভাষা খুঁজে পাচ্ছে না। আমি একে একে সবার সাথেই কুশল বিনিময় করলাম। তারপর আমাদেরকে একটা রুম দেখিয়ে দেওয়া হলো। আমি আর রিহাব সেই রুমে গেলাম। রুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আমি আগে রিহাবকে ওয়াশরুমে পাঠালাম ফ্রেশ হওয়ার জন্য। রিহাব যেতেই আমি চারপাশটা ভালো করে দেখতে লাগলাম। রুমের দেওয়ালে অনেকগুলো ছবির ফ্রেম ঝুলানো, দেখে মনে হচ্ছে বেশ পুরনো। রিহাব ফ্রেশ হয়ে বের হতেই আমি ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে বের হতেই নিচ থেকে ডাক আসলো। আমি রিহাবকে নিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামলাম। টেবিলে বেশ কিছু খাবারের আয়োজন করা, বিভিন্ন রকমের পিঠা, যার মাঝে অধিকাংশ পিঠাই আমার পছন্দের। আমি আর রিহাব পিঠা খাচ্ছি, হঠাৎ পেছন থেকে একটা মেয়ের আওয়াজ কানে আসলো। বাড়িতে আজ বড়লোকদের পায়ে ধুলো পড়েছে দেখছি, নয়তো বড়লোক মানুষদের আজকাল দেখা যায় না। কথাগুলো অবন্তী আমাকে উদ্দেশ্য করে বলেছে, তা আমি বেশ ভালোই বুঝতে পারছি। আমি খাওয়া শেষ করে পেছনে ফিরে দাঁড়ালাম। দেখলাম অবন্তী বসে বসে ফোন টিপছে। আমি রিহাবকে নিয়ে বের হতে হতে মামনির দিকে তাকিয়ে বললাম, এই পাকা পাকা কথা যদি পড়াশোনায় কাজে লাগাতো তাহলে এতদিনে আরও উন্নতি হতো। এই কথা বলেই আমি রিহাবকে নিয়ে বের হয়ে পড়লাম। অবন্তীকে কিছু বলার সুযোগ দিলাম না। রিহাবকে নিয়ে সারা গ্রাম ঘুরে বেড়ালাম। মাঝপথে হঠাৎ রিহাব আমাকে উদ্দেশ্য করে বলল, এই তানভীর, হুম। ওই মেয়েটা কে রে? কোন মেয়ে? আরে ওই যে ওই মেয়েটা তোর পেছনে দাঁড়িয়ে কথা বলছিল। কেন? এমনি। কে এসে? মামাতো বোন। মাশাল্লাহ, অনেক সুন্দর। আমার তো বেশ পছন্দ হয়েছে। কথাটা শুনতেই আমি রিহাবের দিকে তাকালাম। রিহাব কিছুটা পিছিয়ে গেল। অতি বেশি কিছু ভাবতে যাস না, আর সেই তোর ফিউচার ভাবি। কথাটা শুনেই রিহাব আমার দিকে বড় বড় চোখে তাকালো। তারপর তুতলাতে তুতলাতে বলল, মা মানে এই সেই অবন্তী? হুম। ভাই, সে তোর মামাতো বোন লাগে? আগে তো বলিসনি। কেন বলবো না, বলেই তো ছি কাজিন লাগে। হ্যাঁ, কাজিন লাগে বলেছিস, কিন্তু মামাতো বোন সেটা তো উল্লেখ করিসনি। আগে জানলে আমি অনেক প্রিপারেশন নিয়ে আসতাম। ওই এত বেশি লাফালাফি করিস না। যত চুপচাপ থাকবি ততই তোর জন্য শ্রেয়। বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটির পর দুজনেই বাড়িতে ফিরলাম। রাত আনুমানিক 10:30। সবাই খাওয়া দাওয়া করে যে যার রুমে চলে গিয়েছে। আমি আর রিহাব বারান্দায় বসে আছি, হাতে একটা সিগারেট। হঠাৎ রিহাব বলে উঠল, আচ্ছা তানভীর, একটা কথা জিজ্ঞেস করি। হুম। তুই কি বিয়ের প্রস্তাব দিতে এসেছিস? তোর এমন কেন মনে হচ্ছে? আরে মনে হবে কেন, এমনি জিজ্ঞেস করছি। তুই তো কোনো কারণ ছাড়া কোথাও যাস না। সবাই অনেকবার কল দিয়ে আসতে বলেছে, তাই বেড়াতে এসেছি। তাহলে বিয়ে কবে করবি? ওই তুই এত কিছু জিজ্ঞেস কেন করছিস? বেড়াতে এসেছিস, চুপচাপ বেড়া আর খা। এত কিছুতে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। এটা কোনো কথা? তুই আমার ভাই, আর আমি তোকে নিয়ে মাথা ঘামাবো না? সেটা সময় হলে, অসময়ে না। রিহাব আর কিছু বলল না। দুজনেই চুপচাপ বসে আছি। আমার খুব ঘুম পাচ্ছে রে। তো ঘুমাতে যা। তুইও আয়। কেন, এসে কি কোলে নিতে হবে? এসব ঘাড়তেরামি কথা কি বাদ দিবি না?
ভালোভাবেও তো কথা বলতে পারিস। থাক তুই, আমি গেলাম। বলেই রিহাব চলে গেল। আমি আকাশের দিকে তাকিয়ে রইলাম। হাতে থাকা সিগারেটটাও ফুরিয়ে এসেছে। অবন্তী হচ্ছে আমার মামাতো বোন। সে বাদে আরও 2 জন আছে, তবে সে আমার কাছে অনেক স্পেশাল। অবন্তী যখন খুব ছোট তখন থেকেই ধীরে ধীরে আমি তার প্রেমে পড়তে থাকি। অবন্তী দেখতেই এমন যে চোখ সরানো যায় না। আমি নিজেও কোনোদিন পারিনি, আর তাই তো তার থেকে দূরে থাকার চেষ্টা করছি। কারণ আমি সব কিছু সামলে নিতে পারলেও অবন্তীর কাছে আমি দুর্বল। অবন্তী ছাড়া সবাই জানে আমি যে ওকে ভালোবাসি। ওর পরিবার, আমার পরিবার সবাই জানে। আমি নিজেই নিষেধ করেছি বলতে, সময় হলে তাকে বলবো বলে। হাতের সিগারেটটা ফেলে দিলাম। যেই রুমে যেতে নিলাম অমনি আমার চোখ গেল ছাদে। এই বারান্দা থেকে পাশের ছাদ বেশ ভালোই দেখা যায়। অন্ধকারে কারো ছায়া বেশ স্পষ্ট বোঝা যাচ্ছে। মোবাইল বের করে দেখলাম রাত 12টা বেজে গেছে। এমন সময়ে সবাই ঘুমে বিভোর থাকে, তাহলে এত রাতে কে থাকতে পারে ছাদে? আমি বেশ কৌতূহল নিয়ে সেদিকে এগোলাম। ছাদে প্রবেশ করতেই কারো বোবা কান্না কানে এলো। আমি আরেকটু এগিয়ে গেলাম। এবার বেশ স্পষ্ট বুঝলাম এটা অবন্তী। কিন্তু ও কান্না করছে কেন? আমার মনে ভয় প্লাস কৌতূহল দুটোই কাজ করছে। আমি আস্তে করে বললাম, অবন্তী। অবন্তী কিছুটা চমকে উঠল, তারপর পেছনে ফিরল। ওর চোখে পানি স্পষ্ট। আমি আবারও বললাম, কি ব্যাপার, এত রাতে তুই ছাদে কি করিস? এমনি। এমনি কি মশা মারতে এসেছিস? আর তোর চোখে পানি কেন? বললাম তো এমনি, আপনি ঘুমাতে যান। দেখ অবন্তী, আমি এত পেঁচানো কথা পছন্দ করি না। সোজা যা জিজ্ঞেস করেছি সেটা বল। কেউ কিছু বলেছে? হুম। কে কি বলেছে? আগামীকাল আমার ফ্রেন্ডের বিয়ে, আমার সব ফ্রেন্ডরা যাবে, কিন্তু বাবা আমাকে যাওয়ার পারমিশন দিচ্ছেন না। এই জন্য কান্না করা? আমি জানতাম আপনিও এমন বলবেন। সবাই যাবে সেখানে, আমি না গেলে কেমন দেখায়? কোনো কিছুই দেখাবে না, বরং সোজা বল যে তুই যেতে চাস। হ্যাঁ চাই, এতে খারাপ কি? বিয়েটা কি মেয়ে ফ্রেন্ড নাকি ছেলে? মেয়ে, কিন্তু ছেলে ফ্রেন্ডও আছে 2 জন। তাহলে ঠিকই আছে, মামা ঠিক কাজই করেছেন। এসব জ্ঞানের কথাই যখন বলবেন তাহলে এসেছেন কেন? আমি তো বলিনি আমার কথা শুনতে। বলে অবন্তী হনহন করে চলে গেল। আমি ওর চলে যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলাম। পরের দিন সকাল, মামুনি ডাকতে গিয়েছেন অবন্তীকে। এই অবন্তী, ওঠ। কি হয়েছে, এভাবে ডাকছো কেন? তুই না তোর কোনো ফ্রেন্ডের বিয়েতে যাবি? সকাল 10টা বাজে, রেডি হতেও তো সময় লাগে। মানে, জানো না বাবা যে যেতে নিষেধ করেছেন? তোর বাবাই আমাকে বলেছেন তোকে যেন যেতে দেই। না প্লিজ, ফাজলামো করো না তো। ওই আমি কেন তোর সাথে ফাজলামো করব? তোর বাবাই আমাকে বলেছেন এখন গেলে যা, না গেলে নাই। অবন্তী এক লাফে বিছানা থেকে উঠল। কি সত্যি বাবা বলেছেন? হ্যাঁ। কিন্তু বাবা কিভাবে রাজি হলেন? অত কিছু আমি জানি না, তোকে যেতে বলেছে। অবন্তী খুশি হয়ে মাকে জড়িয়ে ধরল। কিন্তু একটা শর্ত। কি শর্ত? তোকে একা যেতে দিবে না, সাথে তানভীরকে নিয়ে যেতে হবে। মানে, ওকে কেন আমি আমার সাথে নিব? কারণ তোকে একা যেতে দেয়া হবে না, দিনকাল ভালো না, তাই যেতে হলে তানভীরকে নিয়ে যেতে হবে। আমি কথা বলেছি তানভীরের সাথে, সে যাবে। এই কথা বলেই মামুনি বের হয়ে গেলেন। বেলা 12টা। আমি রেডি হয়ে নিচে এলাম। দেখলাম অবন্তী রেডি হয়ে বসে আছে। পরনে গোলাপি রঙের শাড়ি, খোলা চুল, মুখে হালকা মেকআপ। যেন মনে হচ্ছে যে কোনো মুহূর্তে হার্ট অ্যাটাক করে মারা যাব তার এই সৌন্দর্যের জন্য। আমি বাইরে এসে গাড়ি বের করলাম। সব কিছু শেষে রওনা দিলাম। গাড়ি চলছে আনমনে। হঠাৎ অবন্তী বলল, আপনার ওই কাজিন কি যাবে না? কেন? এমনি, উনি তো আসেনি তাই জিজ্ঞেস করছি। মিস করছিস? আমি কি একবারও বলেছি যে মিস করছি? তারপর আর কোনো কথা হলো না। আমি এবং অবন্তী তার ফ্রেন্ডের বাসার সামনে এসে থামলাম। অবন্তী গাড়ির দরজা খুলে নামতেই সবাই একবারে তাকালো। ভেতরে ঢুকতেই
অবন্তীর বান্ধবীরা ওকে দেখেই ঝাঁপিয়ে ধরল। ওর এক ফ্রেন্ড তিশা বলল, ইস, আজ এত সুন্দর লাগছে তোকে। আরে বাহ, সাথে আবার হ্যান্ডসামও আনছিস। আরে না না, উনি মানে আমার আমার কাজিন। এই কাজিন শব্দটা একদিন শোকেছে তুলে রেখে দেব, কথাটা আমি মনে মনে বললাম। এদিকে এক ছেলে এসে গলা খাকড়ি দিয়ে বলল, হাই অবন্তী, আমি রায়হান, তোমার ক্লাসমেট। চিনলাম। উনি কে? আমার কাজিন। ও হাই ব্রো। আমি কিছুই বললাম না দেখে ছেলেটা আবারও বলল, কণ্ঠে টিটকারির ভাব, ভাই আপনার বোনকে একটু দেখি। আমি ভ্রু তুলে শান্ত স্বরে বললাম, চোখ দিয়েই তো দেখছো, আর কি দিয়ে দেখতে চাও? রায়হান ভ্যাবাচাকা খেয়ে সরে গেল। অবন্তীর মুখে তখন অদ্ভুত এক হাসি, যেন বৃষ্টির দিনে গরম খিচুড়ি। লাঞ্চে আমরা এক টেবিলে বসলাম। অবন্তী শাড়িটা টেনে টেনে ঠিক করছে, চুল ঝেড়ে নিচ্ছে। মোট কথা, আমাকে বিরক্ত করার জন্য যা যা দরকার সব করছে। আপনি কি খাবেন? যা আছে তাই, নাকি আমার জন্য আলাদা কিছু রান্না করা হয়েছে? এই রকম মানুষেরা বউ পায় কিভাবে? খুব সহজ। কেউ একজন অবান্তরের মতো ঝগড়া করতে করতে শেষে বউ হয়ে যায়। আমি কি আপনার সাথে ঝগড়া করি? না, তুই তো স্ট্যান্ডার্ড মেইনটেইন করে ঝগড়া করিস। এটা শুনে আশেপাশের দুই বান্ধবী ফিসফিস করে বলতে লাগলো, দুজনকে দেখেই কাপল মনে হয়। ইস কি কিউট। কথাটা আমার কানে স্পষ্ট আসলো। মনে মনে একটু হাসলাম, কিন্তু কাউকে কিছু বুঝতে দিলাম না। বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষ হয়ে গেছে, আশেপাশের ভিড় কমে এসেছে। অবন্তী তার শাড়ির আঁচলটা ঠিক করে আমার দিকে একটু তাকালো। আমি বুঝলাম সে ক্লান্ত, কিন্তু মুখে ক্লান্তির ছিটে ফোঁটাও নেই। আমি গাড়ির দরজাটা খুলে দাঁড়িয়ে বললাম, ওঠ। অবন্তী ভ্রুকুচকে বলল, এত আদব করে দরজা খুলছেন কেন? কেউ দেখলে ভাববে আপনি খুব ভদ্র। সবাই তো ভাবেই আমি ভদ্র, শুধু তুই বাদে। অবন্তী আর কিছু বলল না, গাড়িতে উঠে বসল। গাড়ি চলতে শুরু করতেই ওর শাড়ির আঁচল বারবার সিটে আটকে যাচ্ছিল। আমি একটু বিরক্ত হয়ে বললাম, আঁচলটা ধরে রাখ, পড়ে যাবি। চিন্তা নেই, আমি পড়ে গেলে তো আপনিই ধরবেন। আমার কি খেয়ে দে আর কোনো কাজ নেই? গাড়ি চালাবো নাকি তোকে সামলাবো? অবন্তী ঠোঁট ফুলিয়ে জানালার বাইরে তাকালো। কয়েক সেকেন্ড চুপ করে রইল। গাড়িতে কিছুটা নীরবতা। কিছুক্ষণ পর দেখি ওর মাথা জানালায় ঠুকে যাচ্ছে। চুপচাপ হাত বাড়িয়ে দিলাম। অবন্তী চোখ খুলে তাকিয়ে বলল, কি করছেন? মাথা ভাঙ্গার আগে একটু হেল্প করলাম। কিছুক্ষণ পর বাড়ির সামনে পৌঁছে গেলাম। অবন্তী নামতেই হঠাৎ দরজার পাশে দাঁড়িয়ে থাকা রিহাব হাত নেড়ে চিৎকার করল, ও হ্যাঁ, শেষমেশ তাহলে রোমান্টিক কাপল চলে এসেছে। অবন্তী থমকে দাঁড়িয়ে চেয়ারে বসা বিড়ালের মতো তাকালো। কি বললেন? রিহাব আরও দুষ্টু হাসি দিয়ে এগিয়ে এসে বলল, যে বোঝার সে বুঝে গেছে। আমি একটু রাগী স্বরে বললাম, বেশি পাকনামি করতে যাস না, নয়তো ঠ্যাং ভেঙে ঘরে বসিয়ে রাখব। রিহাব অবন্তীর দিকে তাকিয়ে বলল, ভাবি, শাড়িতে তো আজ গ্লু মেরে ফেলেছেন। ভাই তো নিশ্চিত ড্রাইভে বাহানা করে 3 বার ব্রেক কেঁপে দিয়েছে। ভাবি মানে কে ভাবি? না, আপনাকে দেখে আমার এক ভাবির কথা মনে পড়ে যাচ্ছে। অবন্তী আমার দিকে তাকিয়ে বলল, আপনার ভাইটা না খুবই বিরক্তিকর। রিহাব ভেতরে যা, তোর মুখ বন্ধ না করলে আজকের রাত আমারই খারাপ যাবে, সেটা ভালো করে বুঝতে পারছি। ঠিক আছে, আমি গেলাম, কিন্তু আজ রাতে অনেক কথা আছে ভাই, মিস করব না। অবন্তী ধীরে ধীরে সিঁড়ি দিয়ে উঠতে লাগলো। রাত 12টা। আমি পানি আনতে নিচে নামতে যাব, অমনি চোখ গেল অবন্তীর রুমের দিকে। রুমের দরজা খোলা। আমি একটু অবাক হলাম, কারণ সাধারণত অবন্তী তার রুমের দরজা খুলে ঘুমায়। আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম। ভেতরে ঢুকতেই চোখ গেল বেডের দিকে। অবন্তী শুয়ে আছে, শাড়িটাও চেঞ্জ করেনি। ঘুমতো অবস্থায় কত সুন্দর লাগছে অবন্তীকে। হঠাৎ ফ্যানের বাতাসে অবন্তীর শাড়ির আঁচল বুক থেকে কিছুটা সরে গেল। আমার বুকের স্পন্দন আরও বেড়ে গেল। আমি ধীরে ধীরে সেদিকে এগিয়ে গেলাম।
অবন্তী এখনও ঘুমে, হালকা শীতে কাচুমাচু হয়ে আছে। আমি ধীরে ধীরে কাঁথাটা তার গায়ে টেনে দিলাম। অমনি আমার হাত লেগে গেল তার পেটে। শাড়ি সরে গিয়ে তার পেট উন্মুক্ত হয়ে গেছে। এমন দৃশ্য দেখে নিজেকে সামলে রাখা দায়। আমি সাথে সাথে চোখ সরিয়ে নিলাম, কিন্তু কিছুতেই নিজের হাত সরাতে পারছি না, কারণ অবন্তী আমার হাত ধরে আছে। এক মুহূর্তের জন্য মনে হলো সময় যেন থমকে গেছে। পুরো ঘর জুড়ে শুধু ফ্যানের শব্দ আর অবন্তীর গভীর নিঃশ্বাসের ওঠানামা। আমি আস্তে করে হাত সরাতে যাব, ঠিক তখনই অবন্তী হালকা নড়ে চড়ে উঠল। তার কপালের ভাঁজ মুছে গিয়ে মুখ নরম হয়ে এলো, যেন আমার স্পর্শে সে আরাম পেয়েছে। আমি হাত সরিয়ে নিতে গিয়েও থেমে গেলাম। অবন্তী নিঃশব্দে ফিসফিস করল। ছাড়বেন না। আমি দাঁড়িয়ে গেলাম। এটা কি স্বপ্নের কথা নাকি সে বাস্তবেই বলল? অবন্তীর চোখ এখনো বন্ধ, কিন্তু তার আঙ্গুলগুলো কাঁথার ওপর থেকে বেরিয়ে এসে আমার শার্টের আঙ্গুল ছুঁয়ে আছে। এভাবে কেউ ঘুমের মাঝে কাউকে থামায় না, এভাবে কেউ কাউকে ভুল করে ছয়ও না। আমি ধীরে ধীরে নিচু হয়ে তার মুখের খুব কাছাকাছি গিয়ে দাঁড়ালাম। দুজনের মাঝের দূরত্ব এতটাই কম যে অবন্তীর নিঃশ্বাস আমার গালে লাগছে। আমি ফিসফিস স্বরে বললাম, অবন্তী। ধীরে ধীরে অবন্তীর চোখ খুলল, খুবই ক্লান্ত, খুবই নরম। তবুও সে চোখে স্পষ্ট কিছু জ্বলছে, একটা চেনা আকুলতা যা আমি বহু বছর ধরে লুকিয়ে দেখে এসেছি। অবন্তী আমার দিকে তাকিয়ে কিছু বলতে গিয়ে থেমে গেল। আমি উঠে যাব, ঠিক তখনই সে হঠাৎ আমার হাত চেপে ধরল। থাকুন না, কেন পালাতে চাইছেন? আমি স্থির দাঁড়িয়ে রইলাম। অবন্তী উঠে বসল না। সে শুয়েই মাথা একটু আমার দিকে ঘোরালো। চোখের কোণায় জমে থাকা শুকনো কান্নার দাগ আলোতে পড়ে চিকচিক করছে। আমি ধীরে ধীরে তার মুখের ওপর এসে পড়া চুলগুলো সরিয়ে দিলাম। তার গাল ঠান্ডা, কিন্তু স্পর্শে উষ্ণতা ছড়িয়ে যাচ্ছে। অবন্তী হালকা হাসল, তারপর বলল, আপনি জানেন আপনি আসলে খুব রাগী না, শুধু আমাকে দেখলেই রাগ দেখান। আমি কিছুই বললাম না। অবন্তী চোখ বন্ধ করল। তার মুখের কোণে নরম একটা হাসি, যেন সে এই কথাটার অপেক্ষায় ছিল। আমি তার মাথার পাশে আলতো হাত রাখতেই সে আরও কাছে সরে এলো। আর সেই দূরত্ব, যে দূরত্ব আমি বছরের পর বছর ধরে বজায় রেখেছি, ধীরে ধীরে ভেঙে গেল। আমাদের মাঝে নীরবতা, কিন্তু সেই নীরবতা এতই ঘন, এত ভারী, মনে হলো পুরো পৃথিবী যেন এই ঘরটায় থেমে গেছে। অবন্তী খুব আস্তে বলল, আজ আমাকে একা ফেলে যাবেন না প্লিজ। তার কণ্ঠের সেই অসহায় নরম স্বর আমার সব যুক্তি, সব বাধা, সব দূরত্ব গলে গেল। অবন্তী কাঁথার নিচে আমার হাতটা নিজের বুকে টেনে নিল। আমি আঁতকে উঠলাম। অবন্তী, কি করছিস? ভুল কি করছি? আপনি তো আমাকে ভালোবাসেন, তাহলে দূরত্ব কিসের? কে বলেছে আমি তোকে ভালোবাসি? কেউ বলেনি, আমি নিজেই বলছি। আপনার চোখ বলছে আপনি আমাকে ভালোবাসেন। আমাকে কাছে যান, বলুন এসব মিথ্যা। আমার চোখের দিকে তাকিয়ে বলুন। আমি কিছু না বলে চুপচাপ রইলাম। অবন্তী এবার আমাকে ওর কাছে টেনে নিল। দুজনের নিঃশ্বাস একে অপর শুনছে। আমি বললাম, অবন্তী, এটা ঠিক না। এখন ঠিক ভুল কিছু বুঝতে চাই না। আমি আপনাকে চাই মানে চাই। কিন্তু বিয়ের আগে? একদম চুপ। এই বলেই অবন্তী আমার আরও কাছে এলো। আমি আর নিজেকে সামলে রাখতে পারলাম না। ধীরে ধীরে অবন্তীকে কাছে টেনে নিলাম। ওর ঘাড়ে গলায় কিস দিতে লাগলাম। অবন্তী কিছুটা ছটফট করতে শুরু করলো। ধীরে ধীরে দুজন একে অপরের মাঝে হারিয়ে গেলাম। সকালে ঘুম ভাঙল কারো কান্নার আওয়াজে। চোখ খুলে দেখি অবন্তী কান্না করছে। আমি উঠে বললাম, কি ব্যাপার, তুই কাঁদছিস কেন? অবন্তী কিছুই বলছে না, শুধু কাঁদছে। আমি বুঝতে পারলাম তার কান্নার কারণ। আমি কিছু না বলে সোজা রুম থেকে বের হয়ে নিজের রুমে এলাম। একটু পর রিহাব ঘুম থেকে উঠল। আমাকে দেখেই টিটকারি মারতে শুরু করলো। আমি সেদিকে পাত্তা দিলাম না। রিহাবকে বললাম, তুই এখানে 2 ঘন্টা থাক, আমি আসছি।
মানে কোথায় যাবে তুই? এত কিছু বলার সময় নেই, নিজের চোখেই দেখতে পাবে। কথা বলেই কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে গেলাম। সোজা চলে গেলাম নিজের বাসায়। তারপর বাবা মাকে বললাম আমি আজই অবন্তীকে বিয়ে করতে চাই। ওনারা একটু অবাক হলেন, কিন্তু আর কিছু বললেন না। প্রায় সব কিছু ঠিক করে কাজে নিয়ে উপস্থিত হলাম অবন্তীদের বাড়ি। আগে থেকে মামা মামিকে ইনফর্ম করে দিয়েছেন বাবা মা, তাই ওনারাও মোটামুটি প্রস্তুত। কিন্তু অবন্তী এখনও কিছু বুঝে উঠতে পারছে না। একটু পর অবন্তীকে শাড়ি পরিয়ে নিচে আনা হলো। অবন্তী এক পলকে আমার দিকে তাকিয়ে আছে। কাজী সাহেব নিয়ম অনুযায়ী আমাদের বিয়ে পড়িয়ে দিলেন। সবশেষে নিয়ম অনুযায়ী অবন্তীকে নিয়ে যাব আমার বাসায়। অবন্তী অনেক কান্না করলো মামা মামিকে ধরে। তারপর রওনা দিলাম। গাড়িতে অবন্তী একটা কথাও বলেনি। কিছুক্ষণ পর বাসায় এসে গেলাম। মোটামুটি অনেক আত্মীয় স্বজন এসে গেছে। সবাই নতুন বউকে নিয়ে ব্যস্ত। রাত 12টা। আমি বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছি। আজকে নিজের রুমে ঢুকতেই যেন পা কাঁপছে, বুক ধুকপুক ধুকপুক করছে। আমি দরজা ঠেলে ভেতরে ঢুকলাম। ঘরটা হালকা ফুলের গন্ধে ভরা। মেঝেতে গোলাপের পাপড়ি ছড়িয়ে রাখা। মোমবাতির নরম আলোয় পুরো ঘরটা স্বপ্নের মতো দেখাচ্ছে। আর সেই স্বপ্নের মাঝখানে অবন্তী লাল শাড়ি পরে মাথা নিচু করে বিছানার এক কোণে বসে আছে। তার হাত দুটো কাঁপছে, মাঝে মাঝে আঙ্গুলগুলো শাড়ির পাড় শক্ত করে চেপে ধরছে। আমি ধীরে ধীরে সামনে গিয়ে দাঁড়ালাম। অবন্তী একটু মাথা তুলে তাকালো। চোখে সেই চিরচেনা ভরসা, লজ্জা, ভয় আর খানিকটা অভিমানও। আমি নরম স্বরে বললাম, ভয় পাচ্ছিস কেন? অবন্তী একটুও না ভেবে বলে ফেলল, আপনি সকালে কিছু না বলেই চলে গিয়েছিলেন। একবারও জিজ্ঞেস করলেন না আমি ঠিক আছি কিনা। আমি ভেবেছিলাম আপনি হয়তো আমাকে ভুল বুঝেছেন। তার চোখে আবার পানি এসে গেল। আমি এক পা এগিয়ে গেলাম। তার হাত ধরে বললাম, আমি তোকে ভুল বুঝিনি। আমি তোকে বিয়ে করতে গিয়েছিলাম যাতে তোর চোখের পানি আর একবারও না নামে। যা হয়েছে আর যা হয়নি সব আমার দায়িত্ব অবন্তী। অবন্তী ধীরে ধীরে মুখ তুলল। চোখের ভেতর জমানো ভয়ের জায়গায় এবার শান্তির ঢেউ। তাহলে আপনি রাগ করেননি? তোর ওপর? কখনোই না। রাগ করেছি নিজের ওপর। এতদিন তোকে বলতে পারিনি, তোকে কাছে পেতে পারিনি, আর আজ আর কিছুতেই দূরে যেতে দেব না। অবন্তী শ্বাস আটকে আমার দিকে তাকিয়ে রইল। তারপর খুব ধীরে বলল, আমি কি সত্যিই আপনার বউ? আমি তার হাত দুটো নিজের হাতে নিলাম। তার কপালে আলতো ছোঁয়া দিতেই অবন্তীর চোখ বুজে এলো। হ্যাঁ অবন্তী, আজ থেকে আগামীকাল থেকে পুরো জীবন তুই আমার বউ। শুধু বউ না, আমার সব কিছু। অবন্তীর চোখে এবার জল নয়, হাসির ঝিলিক। যেন এতদিনের সব ভয়, সব দূরত্ব, সব আড়াল ভেঙে গেল। সে আস্তে করে আমার কাঁধে মাথা রাখল। আপনি জানেন আমি ছোটবেলা থেকেই আপনাকেই চাই। আপনার মতো চোখে পৃথিবীর কেউ আমাকে দেখেনি। ঘরের নরম আলোয় আমরা দুজন বসে রইলাম। কোনো তাড়াহুড়ো নেই, কোনো অশান্তি নেই। শুধু দুজন মানুষ ধীরে ধীরে একে অপরকে জীবনের মতো চিনে নিচ্ছে। অবন্তী ফিসফিস করে বলল, আজ আমাকে খুব কাছে রাখবেন না? আমি হাসলাম। তার চোখের দিকে তাকিয়ে বললাম, আজ থেকে সব দিনই রাখব, কিন্তু তোর মনের শান্তিটাই আমার কাছে আগে। চল আজ আমরা শুধু কথা বলি, যতদিনের কথা জমে আছে সব। অবন্তী বিস্মিত হয়ে তাকালো। তারপর সেই চিরচেনা নরম হাসিটা ফুটে উঠল। আমরা দুজন পাশাপাশি বসে অনেকটা রাত কথা বললাম। শৈশবের স্মৃতি, অভিমান, ভয়, স্বপ্ন সব খুলে একে অপরকে বুঝতে লাগলাম। ঘর ভরা ফুলের গন্ধ, মোমবাতির আলো, আর দুটো মানুষের ধীরে ধীরে কাছে আসা, সব মিলিয়ে রাতটা যেন কোনো সিনেমার মতো হয়ে গেল। অবন্তী শেষে মাথা আমার কাঁধে রেখে ঘুমিয়ে পড়ল। আমি তার চুলে হাত বুলিয়ে ভাবতে লাগলাম, অবশেষে যা আমার ছিল আজ সত্যিই আমায় পেল। শেষ পর্যন্ত তারা বুঝেছিল ভালোবাসা মানে শুধু একসাথে থাকা নয়, বরং একে অপরের ছোট ছোট অভ্যাসে নিজেকে খুঁজে পাওয়া। ঝগড়া, অভিমান, হাসি আর
মায়ায় গড়ে ওঠা সেই সম্পর্কটাই হয়ে উঠল তাদের জীবনের সবচেয়ে সুন্দর গল্প, যে গল্পের শেষ নেই, আছে শুধু একসাথে পথ চলার প্রতিশ্রুতি। আপনাদের যদি এই ভালোবাসার গল্পটি ভালো লেগে থাকে তাহলে আমাদের সাথেই থাকুন। এমন আরও হৃদয় ছোঁয়া গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ আপনারাই আমাদের গল্প বলার অনুপ্রেরণা।